Welcome to Sports Live, presented by White Plus Pro Sensitive Toothpaste. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের নতুন মৌসুম। দেশের ৩৫০টি স্কুল অংশ নিচ্ছে এবারের আসরে। তবে স্কুল ক্রিকেটে আরও বেশি সুযোগ সুবিধা দেবার কথা বলছেন টেস্ট অধিনায়ক নাজমুল শান্ত। আরেক ক্রিকেটার তাওহিদ হৃদয়ের অনুরোধ বর্ষার মৌসুমে এই মহাযজ্ঞ আয়োজন না করার। শুরু হতে যাচ্ছে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেটের নতুন মৌসুম। এবারের আসরে অংশ নেবে দেশের 64 জেলার 350টি স্কুলের 8,500-এর বেশি ক্রিকেটার। মোট ম্যাচ হবে 651টি। 10 এপ্রিল শুরু হবে জেলা পর্যায়ের ম্যাচগুলো। ভবিষ্যতের তারকা হবার স্বপ্ন নিয়ে এই ক্রিকেটাররা এবার অংশ নেবেন স্কুল ক্রিকেটের আসরে। নিশ্চিতভাবে কেউ হতে চান সাকিব, কেউ বা তামিম, কেউ আবার মাশরাফি, আবার কারো স্বপ্ন হয়তো শান্ত লিটনদের মতো তারকা হবার। তাই তো খুদে ক্রিকেটারদের উৎসাহ দিতে স্কুল ক্রিকেটের আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে আনা হয় জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়কে, যারা দুজনই স্কুল ক্রিকেট খেলে উঠে এসেছেন জাতীয় দলে। তাই তো নতুনদের পাথেও আর বিসিবির করণীয়টা কি সেটাই জানিয়েছেন দুজন। হৃদয়কে দিয়ে শুরু করি। হৃদয় কিছুক্ষণ আগে আমাকে বলছিল যে আমি কিন্তু স্কুল ক্রিকেট লেজেন্ড। আমি সবসময় স্কুল ক্রিকেট ফলো করি এবং আমি যদি ভুল না করে থাকি লাস্ট ইয়ার মেবি 1-2 বছর আগে টসে চ্যাম্পিয়নশিপ হয়েছে, যেটা বৃষ্টির কারণে খেলা হয়নি। বাট আমি রিকোয়েস্ট করবো ভাইয়া আপনাকে যে এটা এমন একটা টুর্নামেন্ট যে এখান থেকে অনেক প্লেয়াররা উঠে আসে এবং ভবিষ্যতে উঠে আসবে। আমি চাই বা আমরা চাই যে এই টুর্নামেন্টটা যেন বৃষ্টির সিজনে না হয়, যদি একটু আগে করা যেত তাহলে প্লেয়াররা সব ম্যাচ খেলতে পারতো। এই টুর্নামেন্টটাকে যত বড়ভাবে করা যায় এবং যত সুন্দরভাবে করা যায় এবং প্লেয়ারদেরকে ওই প্রপার ফ্যাসিলিটিসটা যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমার মনে হয় যে প্লেয়াররা আরো ভালোভাবে এখানে খেলতে আসবে, আগ্রহের সাথে আসবে। এই মুহূর্তে বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, কিন্তু কদিন আগেও বোর্ডের গেম ডেভেলপমেন্টের দায়িত্বে ছিলেন তিনি। তাই তো স্কুল ক্রিকেটের এবারের আসরের পরিকল্পনার সাথে গভীরভাবে জড়িত বাশার। এখন যেমন ক্রিকেট বোর্ড সব কিছুই প্রোভাইড করে উইথ দ্য হেল্প অফ প্রাইম ব্যাংক। ক্রিকেট বোর্ড স্কুলগুলো সবগুলি হেল্প করে, বাট তারপরেও অনেক সময় অনেক স্কুলকে আমাদের আমন্ত্রণ জানাতে হয়, এমন না যে অনেক স্কুল উইলিংলি খেলতে আসে। তো আমরা আসলে চাই যে আসলে এরকম যদি কিছু হয় যে স্কুলগুলি সব স্কুলগুলি পার্টিসিপেট করবে এবং স্কুলগুলির মধ্যে যদি আমরা ওই চাচ্ছি যে প্রতিযোগিতা ক্রিয়েট করতে, যেটা আগে ছিল আমাদের সময় ছিল যে স্কুলগুলির মধ্যে একটা রাইভালরি ছিল। 2015 সাল থেকে স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষকতা করছে প্রাইম ব্যাংক। এবারের আসরে 15 জনের পরিবর্তে 25 জন ক্রিকেটারকে স্কলারশিপ দেবে প্রতিষ্ঠানটি। নতুন মৌসুম শেষে সেরা 25 ক্রিকেটার বাছাই করবে বিসিবির নির্বাচকরা। সেই সাথে এবার বাড়ছে স্কলারশিপের পরিমাণও। বছরে 60,000-এর পরিবর্তে এবার 1,20,000 টাকা বৃত্তি পাবে সেরা 25 ক্রিকেটার। ভবিষ্যতে নারীদের স্কুল ক্রিকেট করার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। হোম অফ ক্রিকেটে নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। বৃহস্পতিবার ম্যাচ সিনারিওতে হয়েছে অনুশীলন। প্র্যাকটিসের ফাঁকে টাইগার অধিনায়কদের সাথে একাডেমি ভবনে দেখা করেছেন অ্যাডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে খেলার সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি মাসের 17 তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। এই সিরিজের সবকটি ম্যাচ হবে দিবারাত্রির। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ শুরু হবে বেলা 11টা থেকে। ওয়ানডের পর টি20 সিরিজও খেলবে দুই দল। এই সিরিজেরও সবকটি ম্যাচ হবে দিনের আলোতে। ম্যাচগুলো শুরু হবে দুপুর 2টা থেকে। গতকাল বুধবার বিসিবির অ্যাডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে এই সিরিজের সময় পরিবর্তন করার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবির নতুন অ্যাডহক কমিটি। ক্রিকেটারদের বেতন বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়ে বেশ প্রশংসাও বাড়ছে, সাথে বাড়ছে ম্যাচ ফিও। বাংলাদেশের পাশাপাশি নিউজিল্যান্ডেও ঘরোয়া ক্রিকেটে বেতনের পাশাপাশি থাকে ম্যাচ ফি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় শুধু বেতন থাকে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায় থাকে ম্যাচ ফি।
বাংলাদেশ ক্রিকেটে টাকা আছে এটা সত্যি, একই সঙ্গে সত্যি সেই টাকাটা আসলে গুটি কয়েক ক্রিকেটারের কাছেই, যারা ন্যাশনাল টিমে অনেক বছর ধরে খেলেন, পাশাপাশি বিপিএলটা ভালো অ্যামাউন্টে খেলেন, ঢাকা প্রিমিয়ার লিগটা ভালো অ্যামাউন্টে খেলেন, তাদের কাছেই বাংলাদেশ ক্রিকেটের অধিকাংশ টাকাটা নিহিত। এর বাইরে যারা শুধুমাত্র এনসিএল খেলেন বা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন খেলেন, তারা খুব বেশি টাকার মুখ আসলে দেখেন না, তাদের হিমশিম খেতে হয়। ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের একটা বেতনের আওতাভুক্ত করা হয়, 95 জন ক্রিকেটার এই তালিকায় আছেন, তাদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেটা দারুণ একটা সিদ্ধান্ত, কারণ যে ক্রিকেটার আগে 25,000 টাকা পেতেন, তার ওই টাকা দিয়ে তার সংসার চালানো, তার ফ্যামিলিকে চালানো, নিজে প্র্যাকটিস করা, ভালো খাবার খাওয়া যেটা তার খেলাধুলার জন্য জরুরি, ভালো জিম মেনটেন করা যেটা খুবই কষ্টসাধ্য ছিল। এবার দেখা যাক যে দুনিয়ার অন্য দেশগুলোতে কি ধরনের স্যালারি স্ট্রাকচার কিংবা স্যালারি কাঠামো ফলো করা হয়ে থাকে। দুই ধরনের স্যালারি স্ট্রাকচার কিন্তু ফলো করা হয়ে থাকে। একটা হচ্ছে সেন্ট্রাল কন্ট্রাক্ট এবং ম্যাচ ফিজ। ম্যাচ ফিজ সাধারণত শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ইন্ডিয়াতে ব্যবহার করা হয়ে থাকে। শ্রীলঙ্কায় যেমন একটা ফার্স্ট ক্লাস ম্যাচে বাংলাদেশি টাকায় প্রায় 1.5 লক্ষ টাকা করে পেয়ে থাকেন, পাকিস্তানিরা পাকিস্তানি রুপিতে প্রায় 2 লক্ষ রুপি পেয়ে থাকেন। যারা পাকিস্তানের সেন্ট্রাল কন্ট্রাক্টে আছেন পিসিবির, তারা আবার একটা টেস্ট ম্যাচে যে ম্যাচ ফিজ পেয়ে থাকেন, ঘরোয়া ক্রিকেট খেললেও তারা একই ম্যাচ ফিজ পেয়ে থাকেন। ইন্ডিয়ার ব্যাপারটা একটু আলাদা, টোটাল 3টা ক্যাটাগরি আছে। যারা 1 থেকে 20 ম্যাচ খেলেছেন তাদের জন্য ক্যাটাগরিটা হচ্ছে পার ডে তারা 40,000 রুপি করে পেয়ে থাকেন। যারা 21 থেকে 40 ম্যাচ খেলেছেন ফার্স্ট ক্লাস, তারা পান 50,000 রুপি করে পার ডে। 41-এর বেশি ম্যাচ খেলেছেন তারা পান 60,000 বেশি রুপি পার ডে, অর্থাৎ 4 দিন শেষে তারা 2,40,000-এরও বেশি রুপি আয় করতে পারেন একটা 4 ডে ম্যাচ থেকে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া আবার ব্যবহার করে থাকে সেন্ট্রাল কন্ট্রাক্টের এই পদ্ধতিটা। ইংল্যান্ডে যেমন একজন জুনিয়র ক্রিকেটার সিজন শেষে 20,000 পাউন্ড আয় করতে পারেন, একজন সিনিয়র সেখানে 28,000 পাউন্ড আয় করতে পারেন, যেটা বাংলাদেশি টাকায় হিউজ একটা অ্যামাউন্ট। অস্ট্রেলিয়া আবার সিজন শেষে 1 লক্ষ থেকে 2 লক্ষ অস্ট্রেলিয়ান ডলার আয় করতে পারে। বাংলাদেশ এবং নিউজিল্যান্ড এই দুইটা পদ্ধতি ফলো করে। পার ম্যাচ ক্রিকেটাররা 1700 সামথিং নিউজিল্যান্ড ডলার তারা আয় করে থাকেন, যেটা বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকার অনেক বেশি। আবার সিজনাল একটা কন্ট্রাক্টও আছে, যেটা দেখা যায় যে 75,000 নিউজিল্যান্ড ডলার থেকে 1,02,000 নিউজিল্যান্ড ডলার, এরকম একটা অ্যামাউন্ট। সো বাংলাদেশ দুইটা পদ্ধতি ফলো করে। উপমহাদেশের অন্য দেশগুলো যেখানে একটা পদ্ধতি ফলো করে, এই জায়গাটায় বাংলাদেশ যে কোনো একটা পদ্ধতিও ফলো করতে পারে। একটা সিজনাল কন্ট্রাক্টে ক্রিকেটারদের নিয়ে আসা যেতে পারে, যেমনটা অস্ট্রেলিয়া করে শেফিল্ড শিল্ডে, যেমনটা ইংল্যান্ড করে কাউন্টিতে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বিসিবিতে অ্যাডহক কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন করেছে একটি সংগঠন। দখলদারিত্ব বিরোধী ক্রীড়া আন্দোলন এই ব্যানারে গুটি কয়েক অংশ নেয় এই মানববন্ধনে। একটি ব্যানার ও 3টি প্ল্যাকার্ড নিয়ে আসেন তারা। এ সময় অগণতান্ত্রিক ও অবৈধভাবে বিসিবির পরিচালনা পরিষদ ভেঙে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। সেই সাথে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটিকেও অবৈধ বলেন। দখলদারিত্ব বিরোধী ক্রীড়া আন্দোলনের সমর্থকরা এমন সিদ্ধান্তের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে দুও দেন তারা। জাতীয় স্টেডিয়ামের পিএইচ টেস্টিংয়ের ফলাফলের ওপর নির্ভর করে ঘাস রোপণের বিষয়ে বাফুফেকে প্রস্তাব করবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেটাফর স্পোর্টস। যদিও ফেডারেশন থেকে বারমুডা ঘাস রোপণের কথা বলা হলেও নিজ অর্থায়নে বিকল্প ব্যবস্থা হিসেবে থাকছে জয়শ্রিয়া ঘাস। ৬২ লাখ টাকার এই প্রকল্পে ঘাসের জন্য বরাদ্দ থাকছে 13 লাখ টাকা। মাঠের সৌন্দর্য ও খেলায় গতিশীলতা আনার লক্ষ্যে এক জাতের ঘাস রোপণের পরিকল্পনার কথা জানান বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস। সংস্কারের মারপ্যাচ থেকে কিছুতেই যেন বের হতে পারছে না জাতীয় স্টেডিয়াম। প্রায় 4 বছরের দীর্ঘ সংস্কারের পর আবারও ঘাস নিয়ে উঠেছিল প্রশ্ন, কেননা শেষবার যে ঘাসটি রোপণ করা হয়েছিল সেখানে 3-4 রকমের ঘাস থাকায় মাঠের চেহারাটাই হয়েছিল অন্যরকম। তবে এবারে বাফুফের প্রত্যাশা একরকমই ঘাস থাকবে এই জাতীয় স্টেডিয়ামে।
2021 থেকে 2025 সাল পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে 4 বছরের সংস্কারযজ্ঞে মোট ব্যয় হয়েছিল প্রায় 159 কোটি টাকা। বরাবরের মতো ঘাসের বিষয়ে ছিল উদাসীনতা। 10 লাখ টাকার বরাদ্দকৃত অর্থে জাতীয় স্টেডিয়ামে মাথা তুলে দাঁড়ায় একাধিক প্রজাতির ঘাস। তবে অতীত থেকে শিক্ষা নিয়ে এবার কোনো ভুল করতে চায় না বাফুফে। 3 রকমের ঘাস, কারণ মাঠের দেখতে খারাপ লাগতেছিল, এক এক জায়গায় এক এক কালার হয়ে আছে, আবার কোয়ালিটিটাও ভালো লাগতেছিল না। এই সময় চিন্তা করছি যে আমরা এই মাঠ আমরা সময় সুযোগ পাই, যদি একটা গ্যাপ তৈরি হয়, ওই গ্যাপে আমরা আধুনিক ঘাসের মাঠ, বারমুন্ডার ঘাসের মাঠ এটা তৈরি করি। মাত্র 10 মাসে 8 ম্যাচ খেলার পর তুলে ফেলা হচ্ছে জাতীয় স্টেডিয়ামের ঘাস। বাফুফে থেকে বারমুডা ঘাস রোপণের কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান মেটাফোর স্পোর্টস নিজ অর্থায়নে রাখছে বিকল্প ব্যবস্থাও। সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে কার্যক্রম পরিচালনার কথা জানান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাখাওয়াত হোসেন। সাবসয়েলের কাজটা করতেছি, রুট জোন যেটা তৈরি করব, সেখানে যে মাটিটা দিব, বালিটা দিব, সেটার পিএইচ ভ্যালু আমাদেরকে টেস্ট করতে হবে ল্যাবরেটরিতে। সো আমরা আমাদের ওন কস্টে আমরা বুয়েট থেকে পিএইচ ভ্যালুটা টেস্ট করে দেন 2টা স্যাম্পল আমরা করব। যদিও আমাদেরকে বলা হয়েছে যে বারমুডা ইউজ করার জন্য, আমরা বারমুডাই করব। আমি বলেছি যে আমরা একটা অপশন দিয়ে রাখছি, জাসিয়ার স্যাম্পল হিসেবে এখানে থাকবে, চাইলে ওনারা ওইটাও নিতে পারবেন। মাঠের এই নতুন সংস্কারের ব্যয় ধরা হয়েছে 62 লাখ টাকা। এর মধ্যে নতুন করে মাটি ফেলে মাঠ সমান ও অন্যান্য কাজ সহ ঘাসের খরচও অন্তর্ভুক্ত হয়েছে এখানে। মাঠের সঠিক পরিচর্যার জন্য সিঙ্গাপুরে 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন গ্রাউন্ডসম্যান নিয়োগ দিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানটি। আমাদের গ্রাউন্ডসম্যান যিনি আছেন, সে সিঙ্গাপুরে লাস্ট 15 ইয়ার্স ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল টার্ফ প্রজেক্ট যতগুলো আছে ফুটবল ফিল্ড, সেইখানে কাজ করেছে। সো আমরা তাকে ফুল টাইম ইনভলভ রেখেছি আমাদের এই কাজটা করার জন্য। আগস্ট মাসের 20 তারিখের মধ্যে বাফুফেকে মাঠ বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে মেটাফোর স্পোর্টসের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এশিয়ান গেমসের বাছাই পর্বে টাই ব্রেকারে হংকংকে 3-2 ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসের টিকিট কেটেছে বাংলাদেশ হকি দল। 5ম থেকে 8ম স্থান নির্ধারণী বৃহস্পতিবার বাংলাদেশ হংকং ম্যাচটি নির্ধারিত সময়ে 4-4 গোলের সমতায় শেষ হয়। টাই ব্রেকারে আলো কাড়েন বাংলাদেশ গোলকিপার বিপ্লব কুজর। প্রতিপক্ষের 3টি শট ঠেকিয়ে বাংলাদেশকে জয় এনে দেন তিনি। আগামী সেপ্টেম্বরে জাপানে হবে এশিয়ান গেমস। এবার 9 দলের বাছাই পর্বে শীর্ষ 6 দলই এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ আজ জয় পাওয়ায় অন্তত ষষ্ঠ হওয়া নিশ্চিত। এখন পর্যন্ত এশিয়ান গেমসে 11 বার অংশ নিয়েছে বাংলাদেশ হকি দল। একই দিন থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান গেমসের টিকিট কেটেছে চাইনিজ তাইপে। তাদের বিপক্ষে আগামীকাল 5ম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ। টি-20তে দ্বিতীয় বাংলাদেশি ও 5ম পেসার হিসেবে 3000 ডট বল করার রেকর্ড গড়লেন মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে এই কীর্তি গড়েন লাহোর কালান্দার্স পেসার। সব ধরনের টি-20তে সর্বোচ্চ ডট বল করার লিস্টের 3-এ সাকিব আল হাসান। মানুষ চলে যায়, কর্ম থেকে যায়। বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান যেন ঠিক তাই। ক্রিকেট দুনিয়ায় রেকর্ডের পাতা ওলটপালট হয়, অনেক জায়গাতেই খুঁজে নেওয়া যায় সাকিবের নাম। এই যেমন সব ধরনের টি-20তে সর্বোচ্চ ডট বল করার লিস্টের 3-এ এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। এই লিস্টের লেটেস্ট আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমান। টি-20তে দ্বিতীয় বাংলাদেশি ও 5ম পেসার হিসেবে 3000 ডট বল করার রেকর্ড গড়লেন মুস্তাফিজুর। বৃহস্পতিবার পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে এই কীর্তি গড়েন লাহোর কালান্দার্স পেসার। এক সময় বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রাজত্ব করতেন সাকিব, এখন তালিকায় নাম লিখিয়েছেন মুস্তাফিজ। আইপিএল, পিএসএল কিংবা দ্য 100 দুনিয়া জুড়ে ফ্র্যাঞ্চাইজি খেলে বেড়াচ্ছেন ফিজ। খেলবেনই বা না কেন? 7.5-এরও কম ইকোনমিতে 323 ইনিংসে 416 উইকেট নেয়া বাহাতি পেসারকে দলে নিতে চাইবে না এমন দল আছে কি? সব মিলিয়ে 11তম বোলার হিসেবে টি-20তে 3000 ডট বল করার কীর্তি গড়েছেন মুস্তাফিজ। তালিকার প্রথম 3 জনই স্পিনার। সবচেয়ে বেশি 5732টি ডট বল সুনীল নারিনের। 2-এ থাকা রাশিদ খান করেছেন 4741টি ডট বল। 3-এ থাকা সাকিব করেছেন 3750টি ডট বল।
পেসারদের মধ্যে এই তালিকায় ফিজের উপরে আছেন ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ আমির, আন্দ্রে রাসেল ও সোহেল তানভীর। পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ৩৬৮১টি ডট বল ব্রাভোর, ৩৩৪৮টি ডট বল আমিরের, আর রাসেল রান দেননি ৩২১৩টি বলে। সব ধরনের টি-20তে ৪২% ডট বল করা মুস্তাফিজ আবার আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি ডট বল করা বোলার। ১১৯২টি ডট বল করেছেন দ্য ফিজ। ২-এ থাকা টিম সাউদি ১১৩৮টি, ৩-এ থাকা সাকিবের ডট বল ১০৭৮টি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। পঞ্চম ব্যাটার হিসেবে টি-20তে ৬০০ ছক্কা মারার রেকর্ড গড়েছেন জশ বাটলার। বুধবার এই রেকর্ড গড়লেন ইংলিশ এই ব্যাটার। এই তালিকায় বাটলারই একমাত্র নন ক্যারিবিয়ান। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ছক্কা মারার ক্যারিবিয়ানরা সবসময়ই এগিয়ে। ৪৫৫ ইনিংসে ১০৫৬ ছক্কা ক্রিস গেইলের, ড্র ৬৫২ ইনিংসে ৯৮২ ছক্কা কাইরন পোলার্ডের, আন্দ্রে রাসেল ৫০৮ ইনিংসে মেরেছেন ৭৮৪ ছক্কা ও ৪১৮ ইনিংসে নিকোলাস পুরানের ছক্কা ৭১২টি। ন্যূনতম ৬০০ ছক্কা মারার এই তালিকায় নতুন সংযোজন বাটলার। ইংলিশ কিপার ব্যাটারের ৬০০ ছক্কা মারতে লাগলো ৪৬৭ ইনিংস। টি-20তে সর্বোচ্চ ছক্কার তালিকায় পঞ্চম বাটলারের পরেই রয়েছেন আরেক ইংরেজ। বাটলারের একসময়ের জাতীয় দল সতীর্থ অ্যালেক্স হেলস ৫২৩ ইনিংসে ৫৯৫ ছক্কা নিয়ে এই তালিকায় ষষ্ঠ। আন্তর্জাতিক টি-20তে এক ইনিংসে ৯ উইকেট নিয়ে অবিশ্বাস্য কীর্তি গড়েছেন ব্রাজিল নারী দলের পেসার লরা কার্দোসো। কালাহারি নারী টি-20 টুর্নামেন্টে লোসোথোর বিপক্ষে এই নতুন ইতিহাস লিখেছেন তিনি। নারী বা পুরুষ যে কোনো আন্তর্জাতিক টি-20তে 9 উইকেট নেয়ার ঘটনা এটিই প্রথম। নারী টি-20তে এর আগে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়ার। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে কোনো রান না দিয়েই 7 উইকেট নিয়েছিলেন তিনি। আর পুরুষ ও নারী মিলিয়ে আন্তর্জাতিক টি-20তে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল ভুটানের স্পিনার সোনম ইয়েশের। ২০২৫ সালে মিয়ানমারের বিপক্ষে 7 রানে 8 উইকেট নিয়েছিলেন তিনি। লেসোথোর বিপক্ষে লরা কার্দোসো 3 ওভার বল করে মাত্র 4 রান খরচায় নেন 9 উইকেট। আর তাতেই ১৮৯ রানের বিশাল জয় পায় ব্রাজিল। অবসর ভেঙে ২০২৬ বিশ্বকাপে খেলতে চান উরুগুয়ের সাবেক স্ট্রাইকার লুইস সুয়ারেজ। সম্প্রতি দেশটির এক সংবাদ মাধ্যমে কথা জানান তিনি। অবসরের সিদ্ধান্ত তার কাছে কতটা কষ্টের ছিল সেটাও জানিয়েছেন ইন্টার মায়ামির এই তারকা। সুয়ারেজের এমন বক্তব্যে উচ্ছ্বাসের জোয়ার বইছে তার ভক্তকুলের মাঝে। ২০২৪ সালে অশ্রুসিক্ত নয়নে উরুগুয়ের জার্সি তুলে রেখেছিলেন তিনি। ফুটবল বিশ্ব ভেবেছিল লুইস সুয়ারেজের অধ্যায় শেষ হচ্ছে এখানেই, কিন্তু ৩৯ বছর বয়সে এসে সুর পাল্টালেন উরুগুয়ের সর্বকালের সেরা গোলদাতা। ২০২৬ বিশ্বকাপ যখন দুয়ারে, তখন আবারও জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিলেন এল পিস্তলেরো। জাতীয় দলের জার্সিটা যে তার হৃদয়ের কতটা কাছাকাছি তা আবারও বুঝিয়ে দিলেন সুয়ারেজ। ২০২৪ সালের সেপ্টেম্বরে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ফুটবল উন্মাদনা যেন পিছু ছাড়ছে না তার। সম্প্রতি উরুগুয়ের সংবাদ মাধ্যম ডিয়ারিও ওভেসিয়নকে দেয়া এক সাক্ষাৎকারে সুয়ারেজ জানান, দেশের প্রয়োজনে তিনি কখনোই না করতে পারবেন না। আপনি অবশ্যই সবসময় জাতীয় দলে খেলতে চাইবেন। আপনি এটা নিয়ে ভাবতে শুরু করেন, যা আপনার মাথায় ঘুরতে থাকবে, এবং যখন বিশ্বকাপ সন্নিকটে তখন আপনি কি করবেন? আপনি কখনোই নিজের দেশকে না বলতে পারবেন না। আমার ক্ষেত্রেও বিষয়টি একই। অবসর নেওয়ার সিদ্ধান্ত কখনোই সুয়ারেজের কাছে সহজ ছিল না। সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। ফুটবলে সবসময় প্রত্যাশা নিয়ে স্বপ্ন পূরণ ও গোল পাওয়ার লক্ষ্যে আবেগ আপনাকে ধাবিত করবে। জাতীয় দলের অংশ হওয়ার স্বপ্নও টিকে থাকে নিজের মাঝে। অবশ্য আমি বেশ কিছু কারণে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এরপর আমার কখনো ফুটবলের জন্য উদ্দীপনাটা একটুও কমেনি। উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতার এই প্রত্যাবর্তনের ইচ্ছা কেবল ভক্তদের মধ্যেই নয়, কপালে ভাঁজ ফেলেছে প্রতিপক্ষ ডিফেন্ডারদের মনেও। এখন দেখার বিষয় আগামী জুনের দল ঘোষণায় সুয়ারেজের নাম থাকবে কি না। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।